বাংলাদেশে গত কয়েকদিন থেকে একটি দল অলিতে গলিতে আপনার টিভি, আপনার টক শোতে, সভা, সেমিনারে বলার চেষ্টা করছে বা জোরালোভাবে বলছে যে গত 9 মাসে কি পরিবর্তন হয়েছে বা কি সংস্কার হয়েছে। তা আজকে আমরা জানার চেষ্টা করি যে বাংলাদেশে গত 9 মাসে কি পরিবর্তন হলো বা কি সংস্কার হলো। নাম্বার 1, বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা যে দানব, যেই দানবের কারণে দেশের মানুষ নিঃশ্বাস নিতে পারছিল না, সেই দানব সদল বলে পালিয়েছে। যারা 5 অগাস্ট দেখেছেন তারা হয়তো নিশ্চয়ই তাদের মনে আছে, দেশে দেশের বাহিরে বাংলাদেশের অধিকাংশ নাগরিক প্রবাসীরা সেদিন পরস্পরকে বলেছিলেন ঈদ মোবারক। আপনাদের মনে আছে কিনা বলতে পারবো না। যারা সেই দিনের দৃশ্য, সেই দিনের পরিস্থিতি যারা দেখেছেন তারা হয়তো বলতে পারবেন যে মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ মানুষ, বাংলাদেশি নাগরিক পৃথিবীর যে যেখানে আছেন, কানাডা, আমেরিকা, ইউরোপ সহ, আমরা দেখেছি জাতীয় পতাকা নিয়ে বাংলাদেশের মানুষ পরস্পরের সাথে কোলাকুলি করেছে, আলিঙ্গন করেছে, পরস্পরকে বলেছিল যে ঈদ মোবারক। এটা ছিল বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় সংস্কার, বড় পরিবর্তন স্বাধীনতার পরে। এর চাইতে বড় সংস্কার, বড় পরিবর্তন, বড় অভ্যুত্থান, বড় বিপ্লব বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পরে আর কোনোদিন ছিল না, হয়নি। ওকে, এটাকে যদি আপনারা সংস্কার হিসাবে আপনার মেনে নিতে না চান, তাহলে এই সংস্কার বা পরিবর্তনের কারণে আপনারা কতটা ফ্যাসিলিটেড হয়েছেন, কতটা বেনিফিশিয়ারি হয়েছেন, কতটা উপকৃত হয়েছেন ডিরেক্টলি, মানে আপনারা কতটা সুবিধা পেয়েছেন, সেটার কয়েকটা বলা যায়। নাম্বার 1, আপনাদের নেত্রী বছরের পর বছর আপনার জেলখানায় ছিল। ওনার চিকিৎসার জন্য এমন কোনো সভা, সেমিনার, রাজনৈতিক কর্মসূচি, এমন কোনো কিছু অবশিষ্ট ছিল না যে আপনারা দেননি। ইভেন চিঠি চালাচালি হয়েছে যে ওনাকে দেশের বাহিরে চিকিৎসা করানোর অনুমতি চেয়ে, সহযোগিতা চেয়ে, কিন্তু আপনারা সেটা পারেননি। আপনাদের নেত্রী বর্তমানে মুক্ত, উনি কিছুদিন আগে দেশের বাহিরে থেকে চিকিৎসা নিয়ে আবার বাংলাদেশে এসেছেন ডিরেক্ট। এবার আসুন আপনাদের একটু নিচের দিকে আসি। আপনার রাজনীতিতে স্বচ্ছ একজন মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বলছিলেন, এটা ওনার বক্তব্য, উনি ওনার যে আপনার সোশ্যাল মিডিয়া সেখানে বলছিলেন যে একদিন পরে, মানে সকালবেলা ওনার ওয়াইফের আপনার অপারেশন ছিল, তার আগের দিন মধ্যরাতে রাতে 3টা নাগাদ ওনাকে হুট করে বাসা থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল। ইভেন দীর্ঘ সময় ধরে স্বীকারও করা হয়নি যে ওনাকে কোথায় নেওয়া হয়েছে। সো বর্তমানে কি সেই পরিবেশ আছে? অবশ্যই না, একদম ফ্রিডম। এবার আসুন আপনাদের যে লিডার, যিনি আপনার লন্ডনে থাকেন, উনি প্রায় প্রতিদিনই আপনার বাংলাদেশের মানুষকে নসিহত করেন, অ্যাডভাইস করেন, মানে মাঠের বাইরে থেকে সাজেস্ট করা, অ্যাডভাইস করা, বক্তব্য দেওয়া একদম ইজি, কিন্তু মাঠে যারা পারফর্ম করে, মাঠে যারা আপনার কাজ করে, তারাই বুঝতে পারে যে সিচুয়েশন আপনার কতটা ডিফিকাল্ট। ইংরেজিতে একটা কথা আছে না, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ওখানে বসে প্রতিদিন স্টেটমেন্ট দেওয়া সহজ। আপনি কতটা বেনিফিশিয়ারি হয়েছেন এই সংস্কারের কারণে সেটা বলছি। আপনার নামে মামলা কতটা ছিল, কতটা মামলা প্রত্যাহার হয়েছে, কতটা মামলা থেকে আপনি খালাস পেয়েছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার বক্তব্য প্রচারণার জন্য টেলিভিশন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইউটিউব সহ সব জায়গার উপরে নিষেধাজ্ঞা ছিল। বর্তমানে কি সেই নিষেধাজ্ঞা আছে? নাই। আপনার বক্তব্য মিডিয়াগুলো একেবারে হেডলাইনে প্রচার করছে, কিছু মিডিয়া তো অতি উৎসাহী হয়ে আপনার বক্তব্য নিয়মিত প্রচার করছে। সো এবার আসেন, আপনাদের কত হাজার নেতা কর্মী আপনার জেলে ছিল। তারা অলমোস্ট, মানে মিস্টার লুৎফুজ্জামান বাবর সহ অলমোস্ট সবাই এখন জেলের বাহিরে, কারাগারের বাহিরে। কত নেতা কর্মী আপনার মামলা প্রত্যাহার হয়েছে, কতজন খালাস পেয়েছেন। ওকে, এবার আরো বলি, আপনি যদি চান না, মানে এইভাবে সারাদিন বলা যায়। এরপরে আসেন, আপনাদের এই যে আপনারা জনসমাবেশ করেন না, মানে আপনার যে ছোটবেলায় একটা কথা ছিল যে হাঁটি হাঁটি পা পা, যেখানে খুশি সেখানে যা। আপনারা যেখানে ইচ্ছা, দেশের যেই কোনো প্রান্তে, যে কোনো শহরে, যে কোনো বিভাগীয় শহরে, উপজেলায়, জেলায়, ওয়ার্ডে
যেখানে ইচ্ছা সেখানে মিছিল মিটিং করতে পারছেন, কারো অনুমতির দরকার হচ্ছে না। কিন্তু দানব যখন ছিল সংস্কারের পূর্বে, তখন আপনাদেরকে চিঠির মাধ্যমে অনুমতি নেওয়ার দরকার হতো, শুধুমাত্র চিঠির মাধ্যমে না, এরপর দফায় দফায় আপনারা বৈঠক করতে যেতেন, সেখান থেকে আপনাদেরকে অ্যারেস্ট করা হতো, আপনারা মিছিল মিটিং করতে পারতেন না, সভা সেমিনার করতে পারতেন না, রাতের বেলা আপনার নির্বিঘ্নে ঘুমাতে পারতেন না নিজের ঘরে। এখন কি সেটা পাচ্ছেন? এবার আসেন, এই যে প্রত্যেক দিন নির্বাচনের কথা বলছেন না, প্রত্যেক দিন নির্বাচনের কথা, মানে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যাই ঘটুক না কেন দেশের মধ্যে শুধু নির্বাচন, শুধু নির্বাচন। এই যে নির্বাচন করে আপনারা মানে বিলিভ ইট অর নট, প্রত্যেক দিন আপনি যতবার নির্বাচনের কথা বলছেন না, ঠিক ততদিন প্রত্যেক দিন প্রতিবার আপনাদের হাজার হাজার জনসমর্থন কমছে, ডাউন হচ্ছে। স্টক মার্কেটে যেমন হয় না, আপনার ডাউন হয়, শেয়ার লেনদেন হুট করে আপনার ডাউন হতে থাকে, আপনাদের সেই আপনার গ্রাফিক্স শুধু নিচের দিকে নামছে। তারপরেও বলি, এই যে নির্বাচন করছেন প্রত্যেকদিন, এই নির্বাচনের কথা আপনারা কি বিগত দানবের সময় বলতে পেরেছিলেন? নির্বাচনের জন্য চাপ তৈরি করতে পেরেছিলেন গত 15 বছরে? একটা সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটেড আপনার ইলেকশন আয়োজন করার জন্য চাপ তৈরি করতে পেরেছিলেন? নির্বাচনের কথা বলতে পেরেছিলেন? যদি দানব থাকতো তাহলে ইলেকশন হওয়ার কথা কখন? 2028 সালের শেষ দিকে অথবা 2029 সালের প্রথম দিকে। আর এখন বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এরকম ওয়ার্নিং দিচ্ছেন, মানে শাসাচ্ছেন। কেউ কেউ বলছেন যে নির্বাচনের আপনার তারিখ আপনারা নিজেরাই ঘোষণা করবেন, সে বিষয়ে পরে আসছি। সো এখন আপনারা সেটা করতে পারছেন, মানে নির্বাচনের জন্য চাপ তৈরি করার চেষ্টা করতে পারছেন, যেটা কোনোভাবেই আপনার সুযোগ ছিল না। এবার যদি অর্থনীতির কথা বলি, রিজার্ভের কথা যদি বলি, আপনাদের মনে আছে ডলার সংকট কি পরিমাণ আপনার তৈরি হয়েছিল? ডলার সংকটটা অর্থনীতির ভাষায় বলতে চাই না, সহজভাবে বলি, যত ডলার পাচার হচ্ছে না তত রিজার্ভ কমছে, বাজারে ডলারের সংকট তৈরি হচ্ছে, এবং বাজারে কিন্তু টাকার সংকট ছিল না। কেন? কারণ নতুন নতুন টাকা তৈরি করে বাজারে টাকা ছাড়া হয়েছে, আর বিপরীতে বাজার থেকে ডলার নিয়ে পাচার করা হয়েছে। ফলে একদিকে রিজার্ভ কমেছে, অন্যদিকে আপনার বৈদেশিক ঋণের যে সুদে আসলে আমাদেরকে ঋণ পরিশোধ করতে হয় না, আমরা যখন ব্যাংক থেকে টাকা নিই তখন বাংলাদেশি মুদ্রায়, বাংলাদেশি টাকায় আমাদেরকে ঋণ পরিশোধ করতে হয়। সরকার যখন দেশের বাইরে থেকে ঋণ নেয় তখন তাকে ডলারে পরিশোধ করতে হয়, ফরেন কারেন্সিতে। এই যে ফরেন কারেন্সির রিজার্ভ কমতেছিল, অন্যদিকে ডলার সংকট বাড়তেছিল। কেন? কারণ দেদারসে পাচার হচ্ছিল, বৈদেশিক মুদ্রা ডলার পাচার হচ্ছিল। সেটা এখন বন্ধ হয়ে আসার কারণে একদিকে ডলার রিজার্ভ বেড়েছে, অন্যদিকে বৈদেশিক যে পাওনা ছিল গভর্নমেন্টের কাছে, বাংলাদেশের কাছে, সরকারের কাছে, সেই পাওনার প্রায় 90% ইতিমধ্যে পরিশোধ হয়ে গেছে। পরিশোধ হওয়ার পরেও আমাদের রিজার্ভ বেড়েছে। এটার গুরুত্বপূর্ণ আপনার মানে যারা ক্রেডিট প্রাপ্ত তারা হচ্ছে যে প্রবাসীরা, কারণ প্রবাসীরা বিদেশ থেকে বৈধ চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে তারা রেমিটেন্স পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, এবং যে আপনার পাচারটা সেটা কমে আসার কারণে রিজার্ভ একদিকে বেড়েছে, অন্যদিকে আমি ঋণও পরিশোধ করতে পারছি। এবার যদি ডিরেক্ট বাজারের মধ্যে আসি, মানে নিত্য প্রয়োজনীয়, আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ সহ অনেক আইটেম আমদানি করা হতো, বর্তমানে পেঁয়াজ তো আমদানি করা হচ্ছে না, কিন্তু পেঁয়াজের মূল্য একদম স্বাভাবিক, আলুর দাম একদম স্বাভাবিক, ডিমের দাম একদম স্বাভাবিক। তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে সহনীয় অবস্থা, এটা কিভাবে সম্ভব হলো? আমরা তো এখন আমদানি করছি না পেঁয়াজ, কারণ সিন্ডিকেটের কারসাজি কমিয়ে ফেলতে পারার কারণেই আজকে এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আমরা সহনীয় বা কমিয়ে আনতে পারছি। এটা কিসের কারণে হয়েছে? ওকে, সো এবার আসেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি আইন। মানে আপনার নামে আমি কোনো সমালোচনা করলেও আমাকে উঠিয়ে নেওয়া হতো, এরকমই তো ছিল পরিবেশ, কিন্তু সেটাও এখন অকার্যকর হয়েছে। তো ফলাফলে এই যে আপনারা ইউটার্ন নিচ্ছেন না, আপনাদের একজন ভদ্রলোক, আমি নাম বলতে চাই না, অনুপ্রবেশকারী হিসাবে আপনার
পাশের দেশে দীর্ঘদিন আপনার ছিল, ওখানে আপনারা তো অনেক চেষ্টা অনেক কিছু নিয়ে করছেন, দৃশ্যত আপনাদের কোনো সফলতার রেকর্ড নেই। আপনারা আপনাদের সেই লিডারকেও দেশের বাইরে থেকে, মানে পাশের দেশ, ওখান থেকেও বাংলাদেশে আনতে পারেননি, পাসপোর্ট ছিল না। কিন্তু এই বিপ্লবীরা আসার পরে, এই গভর্নমেন্ট আসার পরে ওনাকে ট্রাভেল পাস দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে, এবং আসার পর কিছুদিন উনি স্বাভাবিক ছিল, তারপর এখন ইউটার্ন নিয়েছে। ইউটার্নটা সুন্দর ভাষা, আমি যদি ডিরেক্ট বাংলায় বলি, যেটাকে বলা হয় যে উল্টে যাওয়া। প্রতিদিনই দেখেন যারা, মানে আমরাই আপনাদেরকে নিয়ে আসলাম এবং আপনারাই এখন আমাদের লাগাতার অল ইন রো, বিরতিহীন বৃষ্টির মতো চলছে সমালোচনা। কিসের ভিত্তিতে সমালোচনা করছেন? আপনাদের গোল একটাই, মানে জাস্ট ইলেকশন। এই যে বারবার ইলেকশনের কথা বলছেন না, নির্বাচনের কথা বলছেন না, এটা আপনারা অন্ধ হয়ে যাচ্ছেন, মানে ওয়ান ওয়েতে যাচ্ছেন, অনিয়ন্ত্রিত আপনার বেপরোয়া গতির গাড়ির মতো। এট দ্য এন্ড অফ দ্য স্টেজ এটা অনিয়ন্ত্রিত বেপরোয়া গাড়ির মানে শেষ ধাপের আপনার ফলাফল কি দাঁড়াবে? সেটা হোক গাড়ি, হোক আপনার মানে ঘুড়ি যেটা আকাশে উড়ে, হোক সেটা বিমান, হোক সেটা বাস, মানে শেষ পর্যন্ত ফলাফল কি হবে চিন্তা করে দেখুন। আর ছোট্ট একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনি যখন বেপরোয়া গতিতে সাইকেল চালাবেন না, আপনার দুর্ঘটনা ঘটলে কিন্তু সেটা আপনার ক্ষতির পরিমাণ কম হবে। কিন্তু আপনার সঙ্গে যদি অনেক মানুষ থাকে এবং তাদেরকে নিয়েই আপনি বেপরোয়া গতির ভুল করতে থাকেন, যেমন বিগত দানব করেছিল, ফলাফল কি হয়েছে? কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে তো বেশি খুশি হওয়ার কথা আপনারাই না, কারণ সবচেয়ে বেশি বেনিফিটেড আপনারাই, সবচেয়ে বেশি সুবিধা আপনারা পেয়েছেন। নিঃশ্বাস নিতে পারছেন, কথা বলতে পারছেন, সভা সেমিনার করতে পারছেন, রাজনীতি করতে পারছেন, মামলা মোকদ্দমা প্রত্যাহার হয়েছে, জেলে নাই। সবচেয়ে সুবিধা, মানে আপনারা যদি দেশের কথাই চিন্তা করেন, দেশের মানুষের কথা চিন্তা করেন, সবচেয়ে তো বেশি খুশি আপনাদের হওয়ার কথা। ঠিক উল্টোটা হচ্ছে। গত 50 বছর ধরে আমরা আসলে দেখেছি, মানে এই ফ্যামিলি দেখেছি, দেশের মানুষ দেখেছে, দেশের মানুষ কিন্তু চেঞ্জ চায়, পরিবর্তন চায়। আর সেই পরিবর্তন আপনাদের মনে আছে, গত 15 বছর ধরে আপনাদের আন্দোলনগুলো কিছু ট্রাক বন্দি ছিল, আপনার নয়াপল্টন ভিত্তিক ছিল, অবরোধ হরতাল কেমন ছিল সেটা তো আমরা জানি, দেশের মানুষ দেখেছে না। আপনাদের লিডার আপনার ওখান থেকে, লন্ডন থেকে বারবার বলছেন যে ঝাঁপিয়ে পড়েন। কয়জন আসছিল, বের হয়েছিল? কারণ দেশের মানুষ তো আপনাদেরকেও দেখেছে, যারা বিগত দানব ছিল তাদেরকেও দেখেছে না? সো আমরা কিন্তু এখান থেকে বের হয়ে আসতে চাই, মুদ্রার এই পিঠ এবং ওই পিঠ থেকে আমরা বের হয়ে আসতে চাই, দেশের মানুষ বের হয়ে আসতে চাই। এই জন্য দেশের মানুষ, আপনারা 15 বছর ধরে যাই বলেছেন শুনেছে, রাস্তায় নেমেছে, নামেনি। মাত্র 30-35 দিনের আন্দোলনেই পরিবর্তনটা এসেছে। অতএব আপনারা বেশি খুশি হয়েছেন। আপনাদের তো এখন উচিত যে নিজেদেরকে আপনার ঠিক করা, নিজেদেরকে রিঅর্গানাইজ করা। গলিতে গলিতে আপনাদের লোকজনের বিরুদ্ধে প্রচুর চাঁদাবাজের অভিযোগ, অপরাধের অভিযোগ। ভাই, কারো সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, মানুষের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে, এভাবে কিন্তু সাময়িকভাবে হয়তো আপনি লাভবান হতে পারবেন, কিছু টাকা পকেটে আসবে। এই যে বিগত আপনার দানবদের দেখেন কত টাকা, লোকজনের হাজার কোটি টাকা। ওনাদের ভূমি মন্ত্রী 365টার বেশি বাড়ি ছিল লন্ডনে। একজন মানুষের কয়টা বাড়ি দরকার? সো এখন কি কন্ডিশন? হিটলারের নাৎসি বাহিনীর কথা মনে আছে? তারা কিন্তু শেষ পর্যন্ত পরিচয় দিতে পারে নাই। বিগত দানব যাওয়ার পরে তারা কি কোথাও, এখন দেশের কোথাও পরিচয় দিতে পারছে যে আমি অমুক দলের এই? সো এইভাবে করেন না, ঠিক হয়ে যান। দেশের মানুষের জন্য যদি রাজনীতি করেন, ক্ষমতা চিন্তাটা প্রথমে ওখান থেকে সরে আসেন, না হলে বুঝতেই পারছেন। কারণ ইতিহাসের একটা কথা আছে না, যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। সো যদি আমরা প্রত্যাশা করি এমন পরিণতি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের আর না হোক। তো ভালো থাকবেন সবাই।